আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই করোনা মোকাবেলায় পুরো বিশ্ব এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এবং সবকিছু স্থবির হয়ে গেছে বলা যায়। এই কিন্তু আমরা বিশ্বাস করি একসময় করোনা তার শক্তি হারিয়ে মুছে যাবে বা বা করোনা তার শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু পরীক্ষার সময় হবে এবং সামনে যারা পরীক্ষা দিবেন, এমডিএমএস বা এফসিপি যারা দিবেন, দেখা যাবে পরীক্ষার সময় ঠিকই হয়ে যাবে, কিন্তু এই করোনার কারণে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল সেই ক্ষতিটা কিন্তু আসলে কখনো আর পূরণ করা যাবে না। এবং যেহেতু যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, এবং আপনারা যারা দেখা যায় এই মুহূর্তে কোচিং বন্ধ আছে বা ক্লাস হচ্ছে না এবং সবাই হয়তো বাসায় বসে আছেন এবং পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, একটা হচ্ছে করোনার জন্য ভয় এবং শঙ্কা, আর একটা হচ্ছে সামনে পরীক্ষা, সবকিছু মিলিয়ে আসলে যারা সামনে এক্সামিনি তারা তাদের জীবনটাও বিপর্যস্ত, এবং ডাক্তার যারা সেবা দিচ্ছেন, ডাক্তারদের জীবন আলটিমেটলি সবকিছু মিলিয়ে পুরো ওয়ার্ল্ড একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। তারপরেও আমি চেষ্টা করছি এই আজকে একটা ভিডিও তৈরি করার জন্য, এবং আপনারা যারা বাসায় আছেন, বাসায় বসে আছেন, পড়াশোনা হয়তো হচ্ছে বা হচ্ছে না, কম হচ্ছে, তাদের জন্য একটা কঠিন টপিক যেটা কঠিন হিসেবে স্বীকৃত, আসলে কঠিন বলবো না কিন্তু আমাদের কাছে কঠিন হিসেবে স্বীকৃত, সেই রকম একটা টপিক নিয়ে আমি এই লেকচারটা তৈরি করেছি, এবং আশা করি আপনাদের কাছে এটা আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে, এবং আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা শুরু করছি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজির মধ্যে ভেন্টিলেশন, পারফিউশন এবং কমপ্লায়েন্সের এই জিনিসগুলো নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আমরা যদি ফার্স্ট একটা লাংস আঁকি, একটা লাংস আমি আঁকলাম, এই একটা লাংস, ওকে। এই লাংসের মধ্যে আপনি খেয়াল করে দেখুন, এটা যদি আপনার ট্রাকিয়া হয়, যদি ট্রাকিয়া হয়, ট্রাকে তারপর সেই দুটা ভাগে ভাগ হবে, ভাগ হয়ে সে দুই লাংসের ভিতরে ঢুকবে। ওকে, এখানে আমি একটা লাংস আঁকলাম, একটা লাংস। ওকে, তাহলে এই এই ব্রঙ্কাসগুলো যেই জায়গাতে ঢুকলো আমরা সেই জায়গাটাকে বলে হচ্ছে হাইলাম, তাই তো? ওকে, এখন আপনার এখানে যদি এটা আমি যদি এটাকে যদি আমি রাইট ভেন্ট্রিকল ধরি, রাইট ভেন্ট্রিকল থেকে আমি ধরলাম এটা পালমোনারি ট্রাঙ্ক উঠলো, ট্রাঙ্ক উঠে সে দুইটা ভাগে ভাগ হলো, ঠিক আছে? সে দুইটা ভাগে ভাগ হয়ে সে কোথায় যাবে? সে যাবে হচ্ছে হাইলাম দিয়ে দুই লাংসে যাবে। আমরা এগুলোকে বলি হচ্ছে পালমোনারি আর্টারি, তাই তো? পালমোনারি আর্টারি এদিক দিয়ে ঢুকলো, ঢুকার পরে সে পুরো লাংসের মধ্যে সে ব্রাঞ্চিং হবে, এবং এই এই ব্রঙ্কাসগুলো যখন লাংসের ভিতরে যাবে তখন সে ভাগ হয়ে 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 সে আলটিমেটলি অ্যালভিউলাস তৈরি করবে। আমি এখানে লাংসের ভিতরে আমি কয়েকটা অ্যালভিউলাস আঁকতে চাই। যেমন ধরুন, এটা একটা অ্যালভিউলাস, সাপোজ সাপোজ এটা একটা অ্যালভিউলাস, সাপোজ এটা একটা অ্যালভিউলাস, সাপোজ এটা একটা অ্যালভিউলাস, ঠিক আছে? ওকে, এখন আমি দুইটা তিনটা অ্যালভিউলাস আঁকি, একটা অ্যালভিউলাস, একটা অ্যালভিউলাস, একটা অ্যালভিউলাস। ওকে, আমি এবার জাস্ট শুধু এই রাইট লাংসটাকে, রাইট, এটা হলো লেফট, আমি শুধু রাইট লাংসটাকে নিয়ে আমি কথা বলতে চাই, ঠিক আছে? আমি যদি একটু একটু নিচে যাই, ওকে, তাহলে রাইট লাংসের এইটা রাইট লাংস আমি অনেক বড় করে আঁকি, এই লাংস, অ্যালভিউলাস, 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 ঠিক আছে? আপনি খেয়াল করে দেখুন, আসলে আমার এই মাঝখানে অ্যালভিউলাসটা বড় হয়ে গেছে, তিনটা অ্যালভিউলাসকে আপনি সমান সাইজের খেয়াল করুন, কল্পনা করুন সমান সাইজ, একই সাইজ, এটাও একই সাইজ, এটাও একই সাইজ, সাপোজ, ওকে। এই অ্যালভিউলাসের মধ্যে আমরা যদি পালমোনারি আর্টারি কল্পনা করি, আর্টারি, ওকে, একটা আর্টারি কল্পনা করলাম, এখান থেকে আর্টারিগুলো ব্রাঞ্চ হয়ে হয়ে আমি খেয়াল করলাম, চিন্তা করলাম এটা হলো পালমোনারি আর্টারি, এভাবে হলো, এই পালমোনারি আর্টারি আর্টারি এদিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? এদিক দিয়ে ঢুকতেছে, ঢুকে সে ক্যাপিলারি হলো, ক্যাপিলারি হওয়ার পরে পরবর্তীতে সে হলো ভেইন, এবং মানে আলটিমেটলি ভেনিউল হবে, ভেনিউল থেকে ভিন হবে। তাহলে খেয়াল করে দেখুন, পালমোনারি আর্টারি এদিক দিয়ে ঢুকতেছে, এটা হলো পালমোনারি পি এ, পালমোনারি আর্টারি মানে পি এ, আমি যদি বলি এটা হলো পি এ, পি এ, এটা হলো ক্যাপিলারি, এই অংশটা হলো ক্যাপিলারি, এই অংশটা আমি বললাম ক্যাপিলারি, ক্যাপি, আর এটাকে আমি বললাম হলো পালমোনারি ভেইন, ওকে, পালমোনারি ভেইন, ওকে। ঠিক তেমনি একইভাবে এদিক দিয়েও ঢুকবে এভাবে, এই এই ঠিক একইভাবে এদিক দিয়েও এভাবে যাবে, এই খেয়াল করে দেখুন, এটা পালমোনারি আর্টারি,
ক্যাপিলারি এবং পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি, ক্যাপিলারি, পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারির অংশ, ক্যাপিলারি এবং পালমোনারি ভেইন। ঠিক আছে, ওকে। আপনি জানেন পালমোনারি আর্টারিটা ক্যাপিলারি হওয়ার পরে পালমোনারি ভেইন হয়, এই ভেইনটা পরবর্তীতে কোথায় যাবে রে বাবা? পরবর্তীতে যাবে কোথায়? যাবে হলো লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়ামে। আমি যদি এই তিনটা পালমোনারি ভেইনকে একসাথে মিলিয়ে দিই, খেয়াল করে দেখুন আমি কি কি আঁকছি। এই, তারপর ঠিক এখান থেকে আমি এভাবে মিলিয়ে দিলাম। এই এই এটা হলো আমাদের লেফট এট্রিয়াম। ঠিক আছে, এটা হলো আমাদের লেফট এট্রিয়াম। আর এটা যেখান থেকে আসছে, এটা হলো আমি ধরলাম আমাদের হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল, এটা লেফট এট্রিয়াম। আমি এগুলো আলাদা 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 করে রাখলাম। লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে কোথায় আসবে? আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। এটা হলো আমাদের মাইট্রাল ভালভ। এরপর এখান থেকে আসবে হলো লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল। এই লেফট ভেন্ট্রিকল থেকে পরবর্তী কোথায় যাবে? যাবে হচ্ছে আমাদের ওটা দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখুন আপনার ট্রাকিয়া দিয়ে, আমি যদি ট্রাকিয়াটাকে যদি আমি লাল কালার রাখি, ওকে লাল কালার হয়ে গেছে, রেড, রেড কালার আমি আঁকলাম। ঠিক আছে, আমি একটা লাংসের মধ্যে খেয়াল কল্পনা করছি। তাহলে এই দিক দিয়ে আপনি বাতাস নিচ্ছেন, বাতাস নিচ্ছেন, এই বাতাসটা আসতেছে কোথায়? যাবে এই অ্যালভিউলাসে যাবে, এখানে যাবে, এই অ্যালভিউলাসে যাবে, এই অ্যালভিউলাসে যাবে। আমি এটাকে ধরলাম 1 নাম্বার, এটাকে ধরলাম 2 নাম্বার, এটাকে ধরলাম 3 নাম্বার। ঠিক আছে, ওকে। আপনি খেয়াল করে দেখুন এই অ্যালভিওলাসটা, অর্থাৎ এগুলো, এটা হলো ব্লাড, এটা হলো ব্লাড, ব্লাডটা এখানেও যাবে, এখানেও যাবে, এখানেও যাবে। আপনি যদি আপনার লাংসের ক্ষেত্রে কল্পনা করেন, তাহলে ব্লাডের যে ফ্লো, ব্লাডের ফ্লো, আমি যদি বলি ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো, ব্লাড ফ্লোকে আমরা বলি হচ্ছে পারফিউশন। পারফিউশন, ব্লাড ফ্লোকে আমরা কি বলি? আমরা বলি পারফিউশন। পারফিউশনটাকে আমরা প্রকাশ করি কিউ দিয়ে। ঠিক আছে, খেয়াল করে দেখুন ব্লাড হলো একটা সাবস্টেন্স, ব্লাড হলো একটা সাবস্টেন্স, তার গ্র্যাভিটি আছে। আপনি যদি স্ট্যান্ডিং পজিশনে থাকেন, যদি আপনি দাঁড়িয়ে থাকেন, বা অথবা যদি আপনি সিটিং পজিশনে থাকেন, তাহলে ব্লাডের গ্র্যাভিটির জন্য আপনি খুব সহজেই বলতে পারছেন যে ব্লাডের ফ্লো যদি আপনি কল্পনা করেন, তাহলে এই নিচের এরিয়াতে এই এরিয়াতে ব্লাডের ফ্লো হবে সবচেয়ে বেশি, কারণ গ্র্যাভিটির কারণে ডিপেন্ডেন্ট পার্টে ব্লাড বলেন, পানি বলেন, বা যেটাই বলেন, গ্র্যাভিটির কারণে নিচের দিকে ফ্লোটা বেশি হবে। তার মানে আপনি যদি এটা, আমি বলেছি এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আপনি যদি এই তিনটা এরিয়াকে কল্পনা করেন, আপনি সহজেই বলতে পারবেন যে এই 3 নাম্বার এরিয়াতে, এই এলাকাতে ব্লাডের ফ্লো সবচেয়ে বেশি হবে। তার তুলনায় 2 নাম্বার এলাকাতে ব্লাডের ফ্লো কম হবে, তার তুলনায় 1 নাম্বার এলাকাতে ব্লাডের ফ্লো কম হবে। অর্থাৎ আপনি যদি ব্লাডের ফ্লো কল্পনা করেন, তাহলে সবচেয়ে বেশি, বেশি কোথায় হবে? বেশির যদি ক্রনোলজি দেখেন, তাহলে 3, তারপরে 2, তারপরে 1। আমি যদি আপনাকে বলি কম, মানে লো ব্লাড ফ্লো, এটার ক্রনোলজি কী হবে? আপনি বলবেন 1 নাম্বার সবচেয়ে কম ব্লাড ফ্লো, তারপরে 2 নাম্বারের ব্লাড ফ্লো, তারপরে 3 নাম্বারের ব্লাড ফ্লো। অর্থাৎ 3, 2, 1, আপনি যেই সিকোয়েন্সই আঁকেন, আপনাকে এই সিকোয়েন্স অথবা এই সিকোয়েন্সে দেখতে হবে। 1 নাম্বার সবচেয়ে কম ব্লাড ফ্লো, তার চেয়ে বেশি হলো 2 নাম্বারে, তার চেয়ে বেশি হলো 3 নাম্বারে। অর্থাৎ লাংসের যদি আপনি এরিয়া কল্পনা করেন, তাহলে এটা নিশ্চয়ই আপনি বলতে পারছেন এটা হলো এপিক্যাল এরিয়া, তাই না? এই এপিক্যাল এরিয়াতে ব্লাডের ফ্লো সবচেয়ে কম, তার তুলনায় মিডল এরিয়াতে বেশি, তার তুলনায় বেইজের দিকে, বেজাল এরিয়া অর্থাৎ বেজাল পোর্শন অফ দ্য লাংসে ব্লাডের ফ্লো সবচেয়ে বেশি হবে। কেন বেশি হলো? ইটস ডিউ টু দ্য গ্র্যাভিটি, ইটস ডিউ টু গ্র্যাভিটি। 1 নাম্বার কথা গেল। 2 নাম্বার কথা হচ্ছে, 2 নাম্বার কথা হলো আপনি মানে ওকে, তাহলে এবার 2 নাম্বার কথা হচ্ছে আপনি এলভিওলাস কল্পনা করেন। আমি বলেছি এটা হলো আপনার এলভিওলাস। ওকে, ওকে। লাংসের ক্ষেত্রে আপনি জানেন যে লাংসের এই যে অ্যাপেক্সটা আছে না, অ্যাপেক্সটার উপরে একটা মেমব্রেন ছিল না, বা একটা ফাঁসা ছিল না, মনে আছে? আমরা যে ফার্স্ট ইয়ার আমরা পড়েছিলাম, এটা যদি হয় আপনার প্লুরা, এটা যদি হয় আপনার প্লুরা, প্লুরা, ওকে আমি একটু প্লুরাটা আঁকছি। এটা হলো আমরা প্লুরা।
প্লুরার ঠিক উপরে এখানে একটা ভাষা ছিল না, মনে আছে ভাষাটার নাম? হুম, ভাষাটার নাম হচ্ছে সিপসন ভাষা। আই থিঙ্ক আপনাদের সবার মনে পড়েছে সিপসন ভাষা, মনে ছিল না? এরকম একেবারে পাতার মতো বা ফুলের মতো দেখতে বা ছাতার মতো, সিপসন ভাষা। এই সিপসন ভাষাটা হচ্ছে আপনার প্যারাইটাল প্লুরার সাথে লাগানো থাকে। ওকে, এটা একটা একটা কথা হলো। ২ নাম্বার কথা হচ্ছে আপনার, আপনি যখন স্ট্যান্ডিং পজিশনে থাকেন তখন পুরো লাংস নিচের দিকে ঝুলে থাকে, পুরো লাংসটা নিচের দিকে ঝুলে থাকে। যদি লাংসটা নিচের দিকে ঝুলে থাকে, আপনার এখানে কে আছে ভাই? আপনি জানেন আপনার এই জায়গার মধ্যে আছে হলো ডায়াফ্রাম, তাই না? এখানে কে আছে? আপনার ডায়াফ্রাম আছে, তাই তো? এখানে ডায়াফ্রাম এবং এই লাংসের জন্য এখানে ডায়াফ্রাম আছে। ডায়াফ্রাম, আপনার লাংসটা যখন ঝুলে থাকে তখন তখন হচ্ছে আপনার লাংসের এই নিচের পোর্শনটা কোথায় গিয়ে আটকে যায়? এই ডায়াফ্রামের উপরে গিয়ে সে বসে যায়, তাই না? ওকে, এখন লাংসটা ঝুলে আছে, তার মানে লাংসের এই যে সাবস্টেন্স গুলো এখানে কি আছে বাবা? সাবস্টেন্স আছে না? সবগুলো লাংসের সাবস্টেন্স, ধরেন যেমন ধরেন এখানে এলভিউলাস আছে, তারপরে হচ্ছে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, সকল কিছু আছে, বা ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, ব্লাড ভেসেল সবগুলো আছে। এই যে লাংসটা নিচের দিকে ঝুলে আছে, তার মানে লাংসের এই অংশটা, এই অংশগুলো খুব চাপাচাপি অবস্থা থাকবে না? খুব চাপাচাপি অবস্থা থাকবে। অর্থাৎ আমি বলতে চাই এখানে যে সাবস্টেন্সগুলো আছে, সেই সাবস্টেন্সের মধ্যে ধরেন এলভিউলাস এবং ব্লাড ভেসেল এবং ইলাস্টিন এবং কোলাজেন ফাইবার, আমি এগুলোকে মোটা দাগে ধরে নিলাম, এই জিনিসগুলো খুব চাপাচাপি অর্থাৎ কনজেস্টেড অবস্থায় থাকবে। ওকে, আমি যদি এবার আপনাকে প্রশ্ন করি, এটা হলো 1 নাম্বার এরিয়া, 1 নাম্বার এরিয়া, এটা হলো 2 নাম্বার এরিয়া, এবং এটা হলো 3 নাম্বার এরিয়া। 1, 2, 3, কোন অংশটা সবচেয়ে বেশি কনজেস্টেড থাকবে? আপনি সহজে বলতে পারবেন 3 নাম্বার এরিয়াটা সবচেয়ে বেশি কনজেস্টেড থাকবে। তার তুলনায় 2 নাম্বার একটু কম কনজেস্টেড থাকবে। তার তুলনায় 1 নাম্বার এরিয়া সবচেয়ে কম কনজেস্টেড থাকবে। ওকে, তাহলে এই যে সবচেয়ে কম কনজেস্টেড, তার একটা কারণ মানে এই যে 1 নাম্বার এরিয়া যেটাকে আমরা বলবো অ্যাপেক্স, ওয়ান মানে হলো অ্যাপেক্স। অ্যাপেক্সটা কেন কম কনজেস্টেড? কারণ হলো অ্যাপেক্সের ঠিক উপরেই এই জায়গাটা অ্যাটাচ থাকে হলো সিপসন ফাসার সাথে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো লাংসটা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় অর্থাৎ পেন্ডিং অবস্থায় থাকে। গ্র্যাভিটির কারণে লাংসের এই সাবস্টেন্সগুলো সবসময় নিচের দিকে চাপ দিচ্ছে। নিচের দিকে চাপ দেওয়ার কারণে এই অ্যালভিউলাসগুলো, এই অ্যালভিউলাসগুলো সবচেয়ে বড় থাকবে। তার তুলনায় 2 নাম্বার এরিয়ার অ্যালভিউলাসগুলো একটু ছোট থাকবে। তার তুলনায় 3 নাম্বার এরিয়ার অ্যালভিউলাসগুলো সবচেয়ে ছোট থাকবে। আমি যদি আপনাকে অ্যালভিউলাসের সাইজ বলতে বলি, তাহলে আপনি বলবেন যে 1 নাম্বার এরিয়া অ্যালভিউলাস সবচেয়ে বড়, তারপর হলো 2 নাম্বার, তারপর হলো 3 নাম্বার, অর্থাৎ এপিক্যাল অ্যালভিউলাস বড় এবং সবচেয়ে ছোট হলো বেইজের অ্যালভিউলাসগুলো, মাঝখানেরগুলো মাঝামাঝি অবস্থায় আছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া মানে এই এপিক্যাল এরিয়াটা, এপিক্যাল এরিয়াটা মানে হচ্ছে এই সিপসন ফাসার সাথে যে লাগানো আছে, তাহলে এখানে এটাকে আপনি কেন গুরুত্ব দিচ্ছেন? কারণ হলো এপিক্যাল এরিয়া লাগানো হচ্ছে প্যারাইটাল প্লুরার সাথে, অর্থাৎ সিপসন ভাষা লাগানো প্যারাইটাল প্লুরার সাথে। প্যারাইটাল প্লুরা একটা টাফ স্ট্রাকচার। যখন আপনার লাংস ঝুলে থাকে তখন প্যারাইটাল প্লুরা এখানে আটকানো থাকে এবং ভিসেরাল প্লুরা নিচের দিকে নামতে থাকে। তার মানে এই জায়গার মধ্যে, অর্থাৎ এপিক্যাল যে ইন্ট্রাপ্লুরাল প্রেসার, কথাটা খুব ভালো করে খেয়াল করেন, এপিক্যাল ইন্ট্রাপ্লুরাল প্রেসার, অথবা আমি যদি প্রেসারে যাওয়ার আগে আমি যদি স্পেস বলি, এপিক্যাল ইন্ট্রাপ্লুরাল স্পেস বাড়লো না কমলো? এই প্যারাটাল প্লুরা এখানে আটকানো আছে, ভিসেরাল প্লুরা নিচের দিকে চলে গেল, তার মানে এপিক্যাল ইন্ট্রাপ্লুরাল স্পেস বেড়ে গেল। ঠিক আছে? ওকে, আপনি এটা মাথায় রাখেন। তার মানে ইন্ট্রা ইন্ট্রা প্লুরাল স্পেস কি হলো? অ্যাপেক্সটা বেড়ে গেল। ওকে, তাহলে লাংস যখন নিচের দিকে ঝুলা শুরু করলো, নিচের দিকে সে গ্রেভিটির কারণে ঝুলতে লাগলো, তখন এই বেজাল, বেজাল যে ইন্ট্রা প্লুরাল স্পেস, বেজাল ইন্ট্রা প্লুরাল স্পেস কম হবে, তাই না? খুব সহজে বলতে পারছেন বেজাল ইন্টারপ্লুরাল স্পেস কম হবে। ওকে, তাহলে এটা হলো এপিক্যাল ইন্টারপ্লুরাল স্পেস হবে বেশি, বেজাল ইন্ট্রা প্লুরাল স্পেস কি হবে? কম হবে। এটা হলো অ্যাপেক্স, এটা কোনটা? এটা হলো অ্যাপেক্স।
তাহলে অ্যাপেক্সের ইন্ট্রাপ্লুরাল স্পেস বেশি হবে, বেজাল ইন্ট্রাপ্লুরাল স্পেস কম হবে। এক নাম্বার কথা গেল এই ইন্ট্রাপ্লুরাল স্পেসের ক্ষেত্রে। দুই নাম্বার কথা হলো আপনার এই 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 মানে প্লুরাল ভিতরে, অর্থাৎ প্লুরাল কেভিটি, এই যে স্পেস বলতে আমি বোঝাচ্ছি কেভিটি, এই প্লুরাল কেভিটির ভিতরে যে ফ্লুইড আছে, নর্মাল অ্যামাউন্ট একটা ফ্লুইড আছে না, প্লুরাল ফ্লুইড আছে না, এই প্লুরাল ফ্লুইড আপনি যখন স্ট্যান্ডিং পজিশনে থাকেন তখন ভাই কোথায় গিয়ে জমা হয়? জমা হয় হচ্ছে এই বেজাল এরিয়াতে, অর্থাৎ বেজাল স্পেসে গিয়ে এই প্লুরাল ফ্লুইডটা জমা হয়। এই কথাটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো আপনি যদি দুইটা গ্লাস স্লাইড কল্পনা করেন, ধরেন এটা একটা গ্লাস স্লাইড, এটা একটা গ্লাস স্লাইড। আমরা যখন এই যে পিবিএফ দেখি, তাই না, পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন দেখি, তখন আমরা কি করি, আমরা ল্যাবে দেখেছি না যে গ্লাস দিয়ে ঘষা দেয়। এইরকম ওই দুইটা গ্লাস স্লাইড আপনি কল্পনা করেন, এই দুইটা গ্লাস স্লাইডকে আপনি যদি একসাথে রাখেন, একসাথে, যেমন ধরেন আপনি যে হাততালি দেন, হাততালি দেওয়ার জন্য আপনাকে কি করতে হয়? দুইটা হাতকে আপনার একসাথে নিয়ে আসতে হয়। আপনি যে হাততালি দিবেন একসাথে নিয়ে আসলেন, খেয়াল করে দেখুন, আপনি যখন এই দুইটা গ্লাস স্লাইডকে একসাথে একই পজিশন নিয়ে আসবেন, অর্থাৎ এখানে এই এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই দুইটা স্লাইডকে যদি আপনি খুব কাছাকাছি নিয়ে আসেন এবং তাদেরকে যদি আপনি একসাথে লাগিয়ে দেন, অ্যাটাচ করে দেন, অ্যাটাচ করে দেওয়ার পরে দুইটা স্লাইডের মাঝখানে যদি আপনি একটু পানি দেন, একটু পানি বা একটু মধু বা যে কোনো কিছু যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনি এই দুইটা স্লাইডকে আলাদা করতে পারবেন না, অর্থাৎ আলাদা করতে আপনার কষ্ট হবে। কথাটা খেয়াল করে দিন, এখানে কিন্তু এখানে হচ্ছে এটার ক্লিনিক্যাল কথাটা লুকিয়ে আছে। আপনি দুইটা স্লাইডকে যখন আপনি একসাথে করবেন, একসাথে করার পরে ওদের মাঝখানে যখন আপনি একটু ফ্লুইড দিবেন, তখন কিন্তু এই এই দুইটা স্লাইডকে আপনি আলাদা করতে পারবেন না। অর্থাৎ আলাদা করতে কষ্ট হবে। ভাই কেন কষ্ট হলো? কারণ হচ্ছে স্পেস তৈরি হলে তাদের ভিতরে নেগেটিভ নেগেটিভ প্রেসার বেশি তৈরি হয়। যখন কোনো ফ্লুইড থাকে, তখন তাদের ভিতরে পজিটিভ প্রেসার তৈরি হয়। এই পজিটিভ প্রেসার মানে কি? মানে হলো এই স্লাইড এই স্লাইড তাকে এদিকে টানবে, এই স্লাইড তাকে এদিকে টানবে, অর্থাৎ সে এই যে এই স্লাইড এবং এই স্লাইড সে করবে কি, তাকে এদিকে টানবে, আর সে তাকে এদিকে টানবে। কথা কি বোঝা গেল ভাই? তাহলে এই দুইটা স্লাইড একটা আরেকটাকে টানবে, টানার কারণে আপনি দুইটাকে আলাদা করতে আপনার কষ্ট হবে। খেয়াল করে দেখুন, এই এপিকাল প্যারাটাল প্লুরা এখানে ফিক্সড, তখন ভিসেরাল প্লুরাটা নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামার কারণে তাদের মধ্যে এই প্লুরাল স্পেসটা বড় হয়ে গেল না? স্পেসটা যে বড়, এর মধ্যকার যে খালি স্পেস, খালি স্পেসটা বেড়ে গেল না? খালি স্পেস বেড়ে গেল। কেন ভাই খালি স্পেস বেড়ে গেল? কারণ এখানে কোনো ফ্লুইড নেই, ফ্লুইডটা ডিপেন্ডেন্ট পার্টে এসে জমা হয়ে আছে। তাহলে ফ্লুইড, একটা কথা হলো ফ্লুইড ডিপেন্ডেন্ট পার্টে আছে, আরেকটা হলো আপনি খালি স্পেসের পরিমাণটাকে আপনি বাড়িয়ে দিলেন। যখন খালি স্পেসের পরিমাণটাকে আপনি বাড়িয়ে দিবেন, তখন তাদের মধ্যকার ইন্ট্রা প্লুরাল প্রেসার নেগেটিভ হবে। এই জন্য খেয়াল করে দেখুন, এপিক্যাল ইন্ট্রা প্লুরাল প্রেসার হলো -10, অ্যাপ্রক্সিমেটলি -10। বেজাল যেটা মিডল স্পেস, এই মিডল স্পেসের প্রেসারটা হলো -5, অর্থাৎ আস্তে 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 কমতে থাকবে। এটা হলো মোর নেগেটিভ থেকে আস্তে আস্তে মোর পজিটিভের দিকে যাবে। মোর নেগেটিভ থেকে আস্তে আস্তে মোর পজিটিভের দিকে যাবে। কেন? কারণ এই এপিক্যাল ইন্টারপ্লোরাল স্পেস বেড়ে গেছে, প্লাস হলো এই ফ্লুইডটা ডিপেন্ডেন্ট পার্টে জমা আছে, এই জন্য এটা হলো -10। আস্তে আস্তে সে কমতে কমতে এটা হবে -2.5। অর্থাৎ বেজালের দিকে ইন্ট্রা প্লুরাল প্রেসার হচ্ছে -2.5, এপিক্যাল ইন্ট্রাপ্লুরাল প্রেসার হলো -10। অর্থাৎ এপিক্যাল ইন্ট্রাপ্লুরাল প্রেসার ইজ মোর নেগেটিভ, বেজাল ইন্ট্রাপ্লুরাল প্রেসার ইজ লেস নেগেটিভ। আমি পজিটিভ বলতে পারবেন না, কারণ সে তো এখনো মাইনাস আছে। আপনি বলতে পারবেন লেস নেগেটিভ। ওকে, তাহলে এটা একটা কনসেপ্ট গেল। আর আরেকটা কনসেপ্ট আমরা যেটা বললাম, যে লাংস যখন নিচের দিকে এই পেন্ডিং অবস্থায় থাকে, অর্থাৎ গ্র্যাভিটির কারণে, তখন এপিক্যাল এলভিউলাসগুলো মোর ডিস্টেন্ডেড এবং বেজাল এলভিউলাসগুলো লেস ডিস্টেন্ডেড। ওকে, তাহলে তাহলে আমাদের এটা একটা কনসেপ্ট গেল। আর একটা কনসেপ্ট হচ্ছে, আমি যদি এটা একটু ছোট করি,
আর একটু ছোট করি। ওকে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন খেয়াল করে দেখুন, এবার আপনি আসেন কমপ্লায়েন্সের মধ্যে। এখন আপনি আসুন কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স কমপ্লায়েন্স কি জিনিস? আমরা আমরা আসলে এই জিনিসটাকে মানে এই কমপ্লায়েন্সটাকে আমরা খুব কঠিন করে বোঝার চেষ্টা করি এবং এখানে ফিজিক্সের সূত্র নিয়ে আসি। যখন আপনি সূত্র সি সমান সমান ডেল ভি পাই ডেল পি এখানে চলে আসবেন, তখন এই জিনিসটা আপনার কাছে খুব কঠিন মনে হবে। আপনি লতে না গিয়ে আপনি লজিকে আসেন। লজিকটা কি? লজিকটা হলো, খেয়াল করে দেখুন, আহ, ধরুন আপনার এটা একটা ইলাস্টিক ফাইবার। আমরা ওই যে যারা প্যান্ট প্যান্ট বা প্যান্ট বা হচ্ছে জামা কাপড়ের মধ্যে আমরা যে ইলাস্টিক ফাইবারটা আমরা পরি, যে অথবা ফুটবল খেলার সময় যে পায়ে আমরা ইলাস্টিক ফাইবারগুলো আমরা যেগুলো পরি, নাম দিকে ভুলে গেছি। তো এই ইলাস্টিক ফাইবার, ধরুন এখানে ইলাস্টিক ফাইবার মনে করেন আছে হলো 50টা, সাপোজ 50টা। ঠিক আছে, এটা এটা হলো একটা বস্তু বা একটা জিনিস, সে একটা ইলাস্টিক ফাইবার। এখানে ইলাস্টিক ফাইবার আছে মনে করেন 100টা, সাপোজ। তাহলে এখানে ফাইবার আছে 50টা, এখানে ফাইবার আছে 100টা। খেয়াল করুন কথাটা। এই 1 নাম্বার ক্ষেত্রে আপনি এটাকে যদি টান দেন, রাবার রাবার বা ইলাস্টিক যে জিনিসটা, তাকে যদি আপনি টান দেন, এদিকে টান দিলেন, যেদিকে টান দিলেন তাকেও আপনি টান দিলেন, তাকেও আপনি টান দিলেন। আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো ইলাস্টিক ফাইবারের ধর্ম হচ্ছে বা তার টেন্ডেন্সি হলো, তাকে আপনি যত টান দিবেন, যত বেশি টান দিবেন, যত ফোর্সে টান দিবেন, সে তত ফোর্সে তার নিজের জায়গায় আসবে, তার আগের জায়গায় আসবে। ধরুন তার ক্ষেত্রে তার আগের জায়গা হচ্ছে এটা, অতটুকু তার আগের জায়গা। তাকে যখন আপনি টান দিলেন, টান দেওয়ার পরে যখন আপনি ছেড়ে দিবেন, তখন সে আবার এখানে চলে আসবে, আবার এখানে চলে আসবে। তাকেও যখন আপনি টান দিবেন, তখনও সেখানে চলে আসবে। প্রশ্ন হচ্ছে কে কত জোরে আসবে, কে কত দ্রুত আসবে। খেয়াল করে দেখুন, যার মধ্যে ইলাস্টিক ফাইবার বেশি আছে, তাকে যদি আপনি টান দেন, সে খুব দ্রুত আগের জায়গায় আসতে পারবে, খুব দ্রুত আগের জায়গায় সে চলে আসবে। অর্থাৎ ইট স্ন্যাপস ব্যাক র্যাপিডলি টু ইটস অরিজিনাল পজিশন। কেন? কারণ তার মধ্যে ইলাস্টিক ফাইবারের পরিমাণ বেশি, এবং ইলাস্টিসিটির ধর্মই হচ্ছে সে তার আগের অবস্থায় চলে আসতে চায়। এখন তাকে যদি আপনি টান দেন, তাহলে সে কিন্তু অত দ্রুত, অর্থাৎ 1 নাম্বারের, এটা হলো 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার, 2 নাম্বারের মতো অতটা দ্রুত আগের অবস্থায় আসতে পারবে না। কারণ তার মধ্যে ইলাস্টিক ফাইবার কম। অর্থাৎ ইলাস্টিক ফাইবার যদি কম থাকে, তাহলে তাকে আপনি টান দিবেন, টান দিলেও সে আগের অবস্থায় দ্রুত আসতে পারবে না। ইলাস্টিক ফাইবার যদি বেশি থাকে, তাকেও আপনি টান দিলেন, টান দিয়ে যখন ছেড়ে দিবেন, তখন সে আবার আগের অবস্থায় চলে আসতে পারবে। ওকে, এটা একটা কনসেপ্ট গেল কমপ্লেক্স থেকে। 2 নাম্বার কনসেপ্ট হলো, আমি যদি এই কথাটাকে ঘুরিয়ে বলি, যে আপনি যখন তাকে টান দিলেন, টান দিয়ে তাকে আপনি ডিস টান দিলে আপনার কি হবে? ডিস্ট্যান্ডেড হবে, তাই না? আমি যদি একটা ওয়ার্ডটা লিখি, ডিস্ট্যান্ডেড। যখন আপনি টান দিলেন, তখন সে ডিস্ট্যান্ডেড হলো। যার মধ্যে ইলাস্টিক ফাইবার কম থাকবে, তাকে আপনি ইজিলি ডিস্ট্যান্ডেড করতে পারছেন। আপনি যদি কথাটা উল্টাভাবে বলেন, এভাবে বলা যায় না যে যার মধ্যে ইলাস্টিক ফাইবার কম, তাকে আপনি ইজিলি ডিস্ট্যান্ড করতে পারছেন। যার মধ্যে ইলাস্টিক ফাইবার বেশি, তাকে আপনি ইজিলি ডিস্ট্যান্ডেড করতে পারছেন না। অর্থাৎ যার মধ্যে ইলাস্টিক ফাইবার বেশি, তাকে যদি আপনি ডিস্ট্যান্ড করতে চান, তাকে যদি আপনি মানে বড় করতে চান, ডিস্ট্যান্ডেড অবস্থায় রাখতে চান, তাহলে আপনাকে জোরে টান দেওয়া লাগবে। ভাই প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট। যে 1 নাম্বার যেখানে ইলাস্টিক ফাইবার কম, তাকে যদি আপনি জোরে, তাকে যদি আপনি ডিস্ট্যান্ডেড করতে চান, তাহলে তাহলে আপনাকে অল্প প্রেসার দিলেও হবে। অর্থাৎ অল্প পরিমাণ প্রেসারে আপনি টান দিবেন, দেখবেন সে ডিস্ট্যান্ডেড হবে। যার মধ্যে ইলাস্টিক ফাইবার বেশি, তাকে যদি আপনি বেশি প্রেসারে টান দেন, তখন সে ডিস্ট্যান্ডেড হবে। অর্থাৎ ইলাস্টিক ফাইবার বেশিওয়ালা জিনিসটাকে ডিস্ট্যান্ডেড করতে চাইলে আপনাকে বেশি প্রেসার দেওয়া লাগবে। এখানেই কমপ্লায়েন্সের কনসেপ্ট। সেটা হচ্ছে একটা অ্যালভিউলাস, এই একটা অ্যালভিউলাস, আর এই একটা অ্যালভিউলাস। খেয়াল করে দেখুন, এটা 1 নাম্বার,
2 নাম্বার, যদি আমার সাইজ সমান হয় না, আপনি কল্পনা করুন দুইটা সাইজ সমান। প্রশ্ন কথা হচ্ছে এই ইলাস্টিক ফাইবারটাকে আপনি বড় করবেন, এইভাবে বড় করবেন, তাকেও আপনি বড় করবেন। ঠিক আছে, খেয়াল করে দেখুন, আপনি 1 নাম্বারকে বড় করার জন্য অর্থাৎ এই পজিশনে আনার জন্য আপনি অল্প ধাক্কা দেন। এখান থেকে যদি আপনি আপনি তাকে ধাক্কা দেন, এই ওয়ালটাকে ধাক্কা দেন, ধাক্কা দিলে সে অল্প ধাক্কা দিলে সে এই পজিশনে চলে আসে। তাহলে এটা একটা কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, আপনি এখান থেকে ধাক্কা দিবেন, বেশি দেওয়া লাগবে। যদি ধাক্কা বেশি দেন, এই বেশি ধাক্কা দিলে বা বেশি টান দিলে, বেশি ফোর্স দিলে, অথবা আপনি যদি মেডিকেল টার্ম ইউজ করেন বেশি প্রেসার দিলে, এই বেশি প্রেসার দিলে আপনার এই অ্যালভিউলাসটা এই পজিশনে আসবে। তাহলে তাহলে দুইটা কন্ডিশন ভিন্ন হয়ে গেল না? 1 নাম্বার আপনি বেশি প্রেসার দেওয়ার কারণে আপনি এই ভলিউমটা আপনি পেয়েছেন। 2 নাম্বার কন্ডিশনে, সরি, 1 নাম্বার আপনি অল্প প্রেসার দিলেই আপনি এই ভলিউমটা আপনি অ্যাকোয়ার করতে পারছেন। 2 নাম্বার কন্ডিশনে বেশি প্রেসার দিলে আপনি ওই একই ভলিউম অর্জন করতে পারছেন। এটাই হলো কমপ্লায়েন্স। কি? সেটা হচ্ছে অল্প প্রেসার দিলে যদি আপনি মানে বেশি ভলিউম ধারণ করতে পারেন, অল্প প্রেসার দিলে যদি বেশি ভলিউম ধারণ করতে পারেন, আমি বলবো তার কমপ্লায়েন্স বেশি, অর্থাৎ তার ধারণ করার ক্ষমতা বেশি। মনে করেন যে 4-5টা প্রেম করে, যে 4-5টা প্রেম করে, তার হৃদয় এত বড়, তার হৃদয়ে আপনি যতই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ঢুকাবেন, তার হৃদয় সেটাকে ততই ধারণ করতে পারবে। অর্থাৎ তার হৃদয়টা খোলা, দিল খোলা, তাকে আপনি দিলে যত আপনি গার্লফ্রেন্ড দিবেন, বয়ফ্রেন্ড দিবেন, সে সবগুলোর সাথে সে প্রেম করবে। ঠিক আছে, তার মানে তার কমপ্লায়েন্স বেশি বলা যায়। আবার সরি, এটা হলো 1 নাম্বার, কমপ্লায়েন্স বেশি। 2 নাম্বারে তার ভিতরে আপনি মনে করেন হচ্ছে যতই আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেন, সে দেখা যাবে মানে এগুলোকে সে হচ্ছে নিতে পারে না, সে এগুলোর সাথে প্রেম করতে পারে না, সে একটা নিয়ে সে খুশি, দুটা নিয়ে সে খুশি। অর্থাৎ তার ভলিউম চেঞ্জ, তার ধারণ করার ক্ষমতা কম। ওকে, আপনি এটাকে এটা একটা মানে ফানি এক্সাম্পল, জাস্ট আপনি এভাবে মনে রাখতে পারেন। অর্থাৎ যত সহজে আপনি মানে একটা জিনিস দিতে পারবেন, সেটার কমপ্লায়েন্স বেশি। ওকে, এবার আপনি আসুন আমাদের আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা যাই, যে ভাইয়া কমপ্লায়েন্সটা এখানে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন। সেটা হলো অল্প প্রেশার, আমি যদি বাংলায় লিখি, অল্প প্রেসার দিলে যদি বেশি ভলিউম চেঞ্জ হয়, বেশি ভলিউম চেঞ্জ হয় সেটার নাম হচ্ছে কমপ্লায়েন্স। মানে কি? তাহলে এই কথাটাকে এবার এবার যদি আপনি ম্যাথমেটিক্সের ল তৈরি করেন এখান থেকে, তাহলে কমপ্লায়েন্স সমান সমান এই ডেল ভি বাই ডেল পি হবে। অর্থাৎ প্রেসার চেঞ্জ, অল্প প্রেসার চেঞ্জে যদি ভলিউম বেশি হয়, সেটা হলো কমপ্লায়েন্স। আপনি এখান থেকে খেয়াল করে দেখেন, প্রেসার কম, প্রেসার চেঞ্জ কম হলে যদি ভলিউম চেঞ্জ বেশি হয়, আপনি এবার ম্যাথমেটিক্স থেকে আপনি বলতে পারেন, দেখেন এটার ভাগফলটা কি হবে, বেশি হবে না, ইনক্রিজ হবে। আমি যদি উল্টা ভাবে বলি যে প্রেসার বেশি দেওয়া লাগতেছে, বেশি প্রেসার চেঞ্জের চেঞ্জ হলে, অর্থাৎ অর্থাৎ প্রেসার বেশি দিলে তখন ভলিউম চেঞ্জ হয়, প্রেসার বেশি দিলে ভলিউম চেঞ্জ হবে। আপনি যদি ভাগফল হিসাব করেন, তাহলে কিন্তু এখানে কমপ্লায়েন্স কমে গেল। এটা ভাগফল চিন্তা করেন, দেখুন কমপ্লায়েন্স কম। তাহলে কমপ্লেক্স মানে কি? অল্প প্রেসার চেঞ্জ করলে বা অল্প প্রেসার দিলে যদি আপনি বেশি ভলিউম তৈরি করতে পারেন, সেটার নামই হলো কমপ্লায়েন্স, অর্থাৎ সেটার কমপ্লায়েন্স বেশি। এবার আপনি আপনার লাংসের মধ্যে আসেন। ধরুন এই একটা অ্যালভিউলাস, এই অ্যালভিউলাসের চারপাশে ধরেন কিছু কোলাজেন ফাইবার আছে বা ইলাস্টিক ফাইবার আছে। ওকে, এটা হলো 1 নাম্বার, এটা একটা অ্যালভিউলাস, তার চারপাশে কোলাজেন ফাইবারের পরিমাণ অনেক বেশি, তার চারপাশে কোলাজেন ফাইবারের পরিমাণ অনেক বেশি, এটা 2 নম্বর কন্ডিশন। এটা একটা অ্যালভিউলাস, তার চারপাশে কোলাজেন ফাইবার খুবই কম বা নাই বললে চলে, মনে করেন ঠিক আছে। তাহলে এটা 3 নাম্বার। এটা হলো নর্মাল, এটা অ্যাবনর্মাল, এটা এটাও অ্যাবনর্মাল, এটাও অ্যাবনর্মাল। খেয়াল করে দেখুন, এখানে এখানে ফাইবারের পরিমাণ বেশি,
এখানে ফাইবারের পরিমাণ কম, আর এখানে ফাইবারের পরিমাণ নর্মাল। আপনি দেখুন তো ভাই, এই 2 নম্বর কন্ডিশন, এখানে যে ফাইবারের পরিমাণ বেশি, ইলাস্টিক ফাইবার কোলাজেন ফাইবারের পরিমাণ বেশি, তাহলে এই জায়গাটার কমপ্লায়েন্স কম হবে না বেশি হবে? আমরা কিন্তু একটু আগেই বলেছি, যেখানে ফাইবার ইলাস্টিক ফাইবার যদি বেশি হয়, আপনি উপর থেকে যত প্রেশার দেন, প্রেশার দিলেও এই অ্যালভিউলাসটা অত বেশি ফুলতে পারবে না, অত বেশি ডিস্টেন্ডেড হতে পারবে না, তাই না? অত বেশি ডিস্টেন্ডেড হতে পারবে না। কেন? কারণ যখনই আপনি প্রেশার দিবেন, যখনই এই ফাইবারগুলো লম্বা হবে, তখন সে আবার আগের অবস্থায় চলে আসতে চাইবে, তখন সে আগের অবস্থায় চলে আসতে চাইবে। তার মানে আমি বলবো এই অ্যালভিউলাসের এই কন্ডিশনের কমপ্লায়েন্স কি কম, বা কমপ্লায়েন্স পুয়ার। এখানে খেয়াল করে দেখুন, ইলাস্টিক ফাইবারের পরিমাণ কম। আপনি যদি অল্প প্রেশার দেন, এখানে ধরুন আপনি উপর থেকে একটা পাইপ দিয়ে আপনি বাতাস দিবেন, পাইপ দিয়ে আপনি ফু দিবেন, ফু দিয়ে আপনি অ্যালভিউলাসটাকে ফুলাবেন। আপনি অল্প ফু দিলেই, অল্প প্রেশার দিলেই অ্যালভিউলাসটা ফুলে যাবে। তার মানে আমি কি বলতে পারি? অল্প প্রেশার চেঞ্জ হলে ভলিউমের চেঞ্জ এখানে বেশি হয়েছে, তার মানে এটার কমপ্লায়েন্স কি বেশি। আর এই কন্ডিশনে কমপ্লায়েন্স কম, কারণ আপনাকে বেশি প্রেশার দেওয়া লাগবে অ্যালভিউলাসটাকে ডিস্টেন্ডেড করানোর জন্য। এখন আপনি মনে মনে প্রশ্ন করতে পারেন, ভাইয়া কমপ্লায়েন্স বেশি মানে কি ভালো? না ভাই, কমপ্লায়েন্স বেশি মানেও ভালো না, কমপ্লায়েন্স কম মানেও ভালো না। ঠিক আছে? কমপ্লায়েন্স বেশি মানেও ভালো না, বেশি মানে কি মানে হলো অ্যালভিউলাসের পাশের এই ইলাস্টিক ফাইবারগুলো নষ্ট হয়ে গেছে, অথবা অ্যালভিউলাসের ওয়ালের ডিস্ট্রাকশন হয়ে গেছে। আমরা এটার এক্সাম্পলটা কি? এক্সাম্পল হলো এমফাইসেমা। এমফাইসেমা এমফাইসেমাতে অ্যালভিউলাসের ওয়ালের ডিস্ট্রাকশন হয়ে যায়, অ্যালভিউলাসের ওয়াল ডেস্ট্রয় হয়ে যায়, তখন আপনার কমপ্লায়েন্স বেড়ে যায়। মানে কি? অ্যালভিউলাসে সহজে ফুলতে পারে। এখন সহজে ফুলতে পারলো, এটা আপনার বোর্ডের জন্য ভালো নয়, যেহেতু এটা আমাদের এই লেকচারের পার্ট না, আমরা এই জন্য এটাকে স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, আমরা এটাকে স্কিপ করে গেলাম। 2 নম্বর, এটার এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আইএলডি। মানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কি হয়? এই ইন্টারস্টিশিয়াল স্পেসে বেশি বেশি এই ফাইবার তৈরি হয়, এই জন্য তার কমপ্লায়েন্স কমে যায়, এবং এই জন্য এই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের পেশেন্টরা শ্বাস নিতে পারে না। কেন? কারণ শ্বাস নিতে হলে তাকে বেশি ফোর্স দেওয়া লাগে, বেশি ফোর্স দেওয়া লাগে, এবং শ্বাস নিতে হলে তার কাজ করতে হয় না, বেশি জোরে জোরে শ্বাস নিতে হয়, কারণ এই অ্যালভিউলাসের পাশে এই ফাইবারের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য তাকে জোরে জোরে শ্বাস নিতে হয়। বুঝা গেল? ওকে, এখন একটা কথা আমি এখানে এখানে ক্লিয়ার করে দিই, সেটা হলো এখন তারা এই পেশেন্টটা যখন দেখে তাকে জোরে জোরে শ্বাস নিতে হয়, ভাই জোরে জোরে শ্বাস নিতে হলে তার শ্বাস মানে কষ্ট অনেক বেশি হবে না? এই জোরে জোরে শ্বাস নিতে গেলে যে এনার্জি খরচ হয়, সেটাকে আমরা বলি হলো ওয়ার্ক ওয়ার্ক ওয়েট এক মিনিট ওয়ার্ক অফ ব্রিদিং। ওয়ার্ক অফ ব্রিদিং মানে হলো এই শ্বাস নিতে কি পরিমাণ কষ্ট হয় বা কি পরিমাণ কাজ হয়, এই লোকটার শ্বাস নিতে কাজ বেশি হবে না? কাজ অনেক বেশি হবে, অর্থাৎ এই লোকটার কষ্ট হবে অনেক বেশি। এই জন্য এই রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের পেশেন্টরা একটা কম্পেনসেটরি মেকানিজম তারা অ্যাকোয়ার করে নেয়। তারা বুঝে যায় আমার তো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, এখন আমি কি করব? তারা করে কি? অল্প অল্প শ্বাস নেয়, অল্প অল্প শ্বাস নেয় কিন্তু ঘন ঘন, অল্প অল্প শ্বাস নেয় কিন্তু ঘন ঘন শ্বাস নেয়। ভাই অল্প নেওয়া মানে কি? টাইডাল ভলিউম কমে যাওয়া। টাইডাল ভলিউম আপনি কমিয়ে দিলেন, অর্থাৎ অল্প শ্বাস নিলেন মানে আপনি টাইডাল ভলিউম কমিয়ে দিলেন। এখন টাইডাল ভলিউম যে আপনি কমিয়ে দিলেন, তাহলে লাংসের ভিতরে আপনার বাতাস কম যাবে না? বাতাস কম যাবে, তাহলে এটাকে কম্পেনসেট আপনি করবেন কিভাবে? কম্পেনসেট করবেন হলো রেসপিরেটরি রেট আপনি বাড়িয়ে দিবেন, তাহলে সেটা কম্পেনসেট হয়ে গেল, অর্থাৎ কম্পেনসেশন হয়ে যাবে। এই জন্য দেখবেন রেস্ট্রিকটিভ লাং ডিজিজের পেশেন্টরা তাদের শ্বাস মানে রেসপিরেশনের প্যাটার্নটা হয় র্যাপিড র্যাপিড অ্যান্ড শ্যালো ব্রিদিং। শ্যালো অর্থাৎ অল্প অল্প শ্বাস নেবে কিন্তু ঘন ঘন, অল্প শ্বাস নেবে কিন্তু ঘন ঘন, মানে র্যাপিড অ্যান্ড শ্যালো ব্রিদিং। ওকে, আমরা আমাদের ক্লাসের কনসেপ্টে ফিরে আসি। আমরা আমরা ছিলাম হচ্ছে অ্যালভিউলাসের অর্থাৎ কমপ্লায়েন্সের মধ্যে। এই কমপ্লায়েন্সের এই লগুলোকে বা এই কথাগুলো যদি আপনি এবার আপনার লাংসের মধ্যে খাটান, লাংসের মধ্যে খাটান, আমরা বলেছি উপরের কনসেপ্ট থেকে যে অ্যাপেক্সের অ্যালভিউলাস অলরেডি মোর ডিস্টেন্ডেড, তার তুলনায় মিডল মিডল যে এরিয়ার অ্যালভিউলাসগুলো কম ডিস্টেন্ডেড, তার তুলনায় এই বেজাল অ্যালভিউলাসগুলো কম ডিস্টেন্ডেড। দেখেন আমি এঁকেছি কিভাবে, এটাকে আমি অনেক বড় এঁকেছি, তার তুলনায় এটা ছোট, তার তুলনায় এটা ছোট, অর্থাৎ এপিক্যাল অ্যালভিউলাসগুলো মোর ডিস্টেন্ডেড, তারপরে গুলো লেস, তারপরে গুলো লেস। ওকে,
এবার আপনি আসেন যে আপনি যখন বাতাস নেবেন, ধরেন এটা হলো আপনার ব্রঙ্কাস, বাতাস নিচ্ছেন, ঠিক আছে? বাতাসটা বাতাসের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, তাই না? বাতাস মানে কি? গ্যাস। গ্যাসের ধর্ম হলো উপরের দিকে যাওয়া। আপনি সহজেই আপনার কাছে মনে হবে ইয়েস, বাতাসটা এই এখানে বেশি যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে। অর্থাৎ আপনি বলতে পারেন যে বাতাস সবচেয়ে বেশি যাবে হলো, বাতাস যাওয়া মানে কি? ভেন্টিলেশন। ভেন্টিলেশন সবচেয়ে বেশি যাবে হলো অ্যাপেক্সে, তারপরে মিডল এরিয়াতে, তারপরে হচ্ছে বেজাল এরিয়াতে। আপনাকে এটা মনে হতে পারে। এখন আপনি খেয়াল করে দেখুন, আপনি অলরেডি বলেছেন যে এপিক্যাল অ্যালভিউলাস আর অলরেডি ডিস্টেন্ডেড। আমি যদি কথাটা এভাবে লিখি, এপিক্যাল অ্যালভিউলাস অ্যালভিউলাস আর অলরেডি অলরেডি মোর ডিস্টেন্ডেড, মোর ডিস্টেন্ডেড, ঠিক আছে? আর বেজাল অ্যালভিউলাস অলরেডি লেস ডিস্টেন্ডেড, লেস ডিস্টেন্ডেড, ঠিক আছে? এটা আমরা অলরেডি বলেছি। এখন আমরা কমপ্লায়েন্স কি বলেছিলাম? কমপ্লায়েন্স বলেছি হলো যে যে অ্যালভিউলাস বা যেই জিনিসটা বেশি বাতাসকে ধারণ করতে পারে সেটা হলো কমপ্লায়েন্স। খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন যে আহ, এই অ্যালভিউলাসগুলো অলরেডি ডিস্টেন্ডেড। তাহলে আপনি যখন আপনি বাতাস নিবেন, তখন বাতাসটা আপনার এই নিচের অ্যালভিউলাসের মধ্যে বেশি আসবে। কেন? কারণ সে ডিস্টেন্ডেড সে হতে পারে, তার ডিস্টেন্ট হওয়ার ক্যাপাসিটি আছে, কিন্তু তার ডিস্টেন্ট হওয়ার ক্যাপাসিটি নেই, কারণ সে সে অলরেডি ডিস্টেন্ডেড, তাই না? তাহলে আমি আপনাকে বলতে পারি যে যেহেতু সে অলরেডি ডিস্টেন্ডেড, তাহলে সে ফার্দার ফার্দার ডিস্টেনশন কোথায় হতে পারে? আপনাকে প্রথম মেনে নিতে হবে যে এপিক্যাল অ্যালভিউলাস আর অলরেডি ডিস্টেন্ডেড, সে আরো লেস ডিস্টেন্ডেড। তাহলে এই তিনটা অ্যালভিউলাসের মধ্যে আপনি যদি আরো ডিস্টেন্ট করতে চান, তাহলে এইবার আপনি বলুন তো কে ডিস্টেন্ট হতে পারবে? আপনি নিঃসন্দেহে বলতে পারবেন সে বেশি ডিস্টেন্ট হতে পারবে। তার তুলনায় সে অল্প ডিস্টেন্ট হতে পারবে, তার তুলনায় সে ডিস্টেন্ট হবেই না, কারণ সে অলরেডি ডিস্টেন্ডেড। তাকে যদি আপনি আরো ডিস্টেন্ট করতে চান, সে ছিঁড়ে যাবে। কারণ অ্যালভিউলাসের মধ্যে এই অ্যালভিউলাসটাকে যদি আপনি আরো ডিস্টেন্ট করতে চান, সে ছিঁড়েই যাবে। তার মানে সে আর ডিস্টেন্ডেড হবে না। তার মানে আপনি যখন বাতাস নিবেন, অর্থাৎ যখন আপনি ভেন্টিলেশন নিলেন, এই ভেন্টিলেশনটা আপনার এই বেজাল অ্যালভিউলাসে বেশি যাবে, কারণ সে এই ডিস্টেন্ট হওয়ার ক্ষমতা বেশি রাখে, সে বেশি রাখে, ঠিক আছে? এই জন্য আপনার ভেন্টিলেশন, যখন আপনি বাতাস নেন, তখন অ্যাপেক্সে সবচেয়ে কম ঢুকে, বেজাল এরিয়াতে সবচেয়ে বেশি ঢুকে। অ্যাপেক্সে সবচেয়ে কম ঢুকে, বেজাল এরিয়াতে সবচেয়ে বেশি ঢুকে। এই কনসেপ্ট আপনাকে এখান থেকে নিতে হবে। ওকে।